মোহামেডান থেকে আবাহনীতে চলে আসলেন, মানে এই দুঃসাহস আপনি করলেন কিভাবে? আবাহনী খুব বলেছিল বারবার করে যে না তুমি ফিরে আসো আমাদের এখানে। এবার 2026 এ আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনা আছি। ভাবির সাথে কি প্রেম করে বিয়ে হয়েছিল? প্রেম ওই আমার সেকেন্ড কাজিন, হ্যাঁ, হ্যাঁ। ও আমার খুব ফ্যান ছিল। হ্যাঁ। ওই এক কথা দুটো বাজায় কাকুন পরনে নিলাম বরি। আমরা দেশের জন্য আমার রক্ত ঝরেছে। এই ফুটবলটা কেন এখন হারিয়ে যাবে আমাদের দেশে? আয়নায় দাঁড়িয়ে আপনি নিজেকে কি প্রশ্ন করেন? কেমন ছিল আপনার দিন? আজ যা যা করেছেন সবকিছু অ্যাকর্ডিং গিয়েছে কিনা? কিংবা গতকালকে যা হয়েছে সেগুলো আপনাকে কতটুকু প্রভাবিত করেছে? কিন্তু আয়নায় দাঁড়িয়ে সাধারণ যারা মানুষ রয়েছেন, অসাধারণ হয়ে উঠেছেন প্রতিদিন তাদের কাজের মাধ্যমে, তারা আসলে নিজেদেরকে কি প্রশ্ন করেন? সেখান থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে। আয়নায় দাঁড়িয়ে আপনি নিজেকে কি প্রশ্ন করেন, অন্য কেউ কি প্রশ্ন করে, এই সবকিছু বাদ দিয়ে যদি এইটাই বলি, আয়নায় দাঁড়িয়ে আপনি নিজেকে চিনতে পারেন তো? প্রতিফলিত হন তো আপনি নিজের মাধ্যমে? আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আয়না সিজন 2 পডকাস্টে। সাথে আছি ফারজানা বিথি এবং আজ আমার আয়না সিজন 2 এর গেস্ট হয়ে যিনি এসেছেন তিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার অফ বাংলাদেশ ফুটবল টিম। এবং একসময় উনি মাঠে নামলে এরকমও হতো যে ওনার নামটাই সবসময় শোনা যেত। ওনাকে নিয়ে অনেক ধরনের লেখালেখি হয়েছে, একসময় ওনাকে নিয়ে অনেক ধরনের বাক বিতণ্ডা হয়েছে, ওনাকে নিয়ে অনেক ধরনের চর্চাও হয়েছে। তবে তার থেকে বড় কথা, গর্বের জায়গাটা কিন্তু কম না। বিশাল গর্বের জায়গা তিনি তৈরি করেছেন তার স্ট্রাইকিং রেটের মাধ্যমে। তিনি আপনাদের ভীষণ পছন্দের বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাথলেট শেখ মোহাম্মদ আসলাম। ওয়েলকাম টু আয়না সিজন 2। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমার ভীষণ ভালো লাগছে আপনার সামনে বসতে পেরেছি, কারণ আপনার নাম এত শুনেছি, সেটা বিভিন্ন মাধ্যমে শুনেছি, কিন্তু আপনি যে কাজটা আসলে করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য, ইউ স্টিল অ্যাথলেট, বিকজ আপনি এখনো টেনিস খেলেন। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে আপনার শরীর কেমন, আপনি কেমন আছেন? জি ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এই যে এত বছর ধরে বাংলাদেশ ফুটবলের সাথে খেলছেন না, কিন্তু কোনো না কোনোভাবে জড়িত আছেন, এই লিগ সেই লিগ, এই টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট আয়োজন করছেন, আয়োজকদেরকে ইন্সপায়ার করছেন। কখনো এরকমও আমি শুনেছি যে কোথাও হেল্প লাগলে সেটা একমাত্র আসলাম ভাইকে ফোন দিলেই সম্ভব, আসলাম ভাই ফোন দিলে হয়ে যায়, বা আসলাম ভাই বললে হয়ে যায়, করে দিবে, বা আসলাম ভাই বললে আসলাম ভাই হয়তো বা চেষ্টা করবে। এই জিনিসগুলো খুব নাড়া দেয় আমাদেরকে। তো আমি একদম খুব নেগেটিভ গল্প থেকে শুরু করব, আস্তে আস্তে পজিটিভের দিকে যাব। বাংলাদেশের ফুটবল এখন কেমন আছে আসলাম, কি মনে করেন? ফুটবলটা আসলে খুব আমি খুব নিজে খুব ব্যথিত যে যে অবস্থা এখন চলছে, আমাদের এই যুব সমাজ কোথায় কোথায় গিয়ে দাঁড়াবে। এবং এই এত বড় একটা বিশ্বকাপ শুরু হয়ে গেছে, এর আমেজটা আমরা কেন কাজে লাগাতে পারছি না, এটা আমার বোধগম্য হচ্ছে না। এবং আপনার মাধ্যমে আমি মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করেই বলবো, হি ওয়াজ এ ভেরি গুড ফুটবলার। এবং ওনার এই টেনিয়রে আমি মনে করি যে ফুটবলটা আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ, এবং যুব সমাজ একটা সুন্দর যুব শক্তিতে পরিণত হবে। থাকে না যে আপনি যেটা বললেন যে আপনি খুব ব্যথিত ফুটবল নিয়ে, এই ব্যথার কথাটা আসলে অনেকেই বলেন, কিন্তু ব্যথার উপশম তো আসলে আছে, প্রতিষেধকও নিশ্চয়ই আছে, প্রতিরোধকও নিশ্চয়ই আছে যে কোনো একটা রোগের ব্যথার। সেইটা নিয়ে কি আদৌ কোনো কাজ হচ্ছে কিনা, কিংবা আপনি এই ব্যাপারগুলো নিয়ে, আপনি প্রতিমন্ত্রী সাহেবের খুব কাছের মানুষ, তিনি আপনাকে খুব স্নেহ করেন, আপনি তাকে খুব স্নেহ করেন ছোট ভাই হিসেবে, সো কখনো পার্সোনালি এই বিষয়গুলো আসলে তুলে ধরেছেন কিনা, বা তার সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে এবং সুযোগ হয়েছিল যে আপনার আমিনুল সাহেবের যে যৌবনের যে ফুটবলটা ছিল, ওই জায়গাটায় আমরা ফিরে যেতে চাই, এবং তার জন্য যেটা করণীয় মন্ত্রণালয় থেকে সেটা করা সম্ভব, এবং উনি চেষ্টা করছে। হয়তো আমাদের সঙ্গে আরেকটা সিটিং হবে, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে এটা শুরু করা যায়। আচ্ছা, কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক সাহেব, উনি কিন্তু একটা আন্তঃক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল আর্মি স্টেডিয়ামে, সুবিধাবঞ্চিত বাচ্চারা সেখানে এসেছেন এবং টুর্নামেন্ট হয়েছে। তো আমি বলবো আশা তো আমরা করতেই পারি যে ভালো কিছু হবে, যেহেতু মাঝখানে একটা লম্বা সময় আমরা রাজনৈতিক কারণে হোক কিংবা পারিপার্শ্বিক কারণে হোক আমাদের দেশ অনেকটা জায়গায় থমকে গিয়েছে, আর ফুটবল ইজ ওয়ান অফ দেম। আপনার আসার জায়গা কি? আপনি আসলে কি চান বাংলাদেশ ফুটবল টিমের কাছ থেকে? না, আমি খুব অবাক হয়েছি এবং আশান্বিত হয়েছি যে মেয়েদের ফুটবল যেভাবে এগিয়ে গেছে, ইট ইজ আনবিলিভেবল। একদম। এবং আমি খুব শুনে এবং দেখে আশ্চর্য হয়েছে তাদের ওয়ে অফ প্লে, সাচ এ বিউটিফুল ফুটবল তারা খেলছে।
এদেরকে এবং তারা খুব ওয়েল অফ এখন নাকি, হুম হুম বাই দ্য বাই আমি শুনেছি। হুম সো এই জায়গাগুলোতে আমাদের আরও কাজের বিষয় আছে, এবং অজপড়াগায় আমাদের অনেক ট্যালেন্ট হুম হুম ঘুমিয়ে আছে, এদেরকে বের করে আনার দায়িত্ব আমাদের। আমরা সবসময় দেখি যে যারা উইমেন ফুটবল টিম Right. রয়েছে, এই যে অজপাড়াগায় কথাটা বললেন, হুম, হুম। এখন কিন্তু মানে থাকে না যে আমরা ইউকেতে শুনেছি কিংবা আফ্রিকান Right. নেশনসে হুম, শুনেছি যে হুম। সকার দে প্লে সকার, হ্যাঁ, অ্যান্ড ইট ডাজন্ট হ্যাভ টু বি যে থাকে না প্রত্যন্ত অঞ্চল থেকে না, আসতে না। হবে। মানে একজন খুব দামি দামি ঘরের মেয়েও ইফ শি ওয়ান্টস টু শি ক্যান She প্লে। can, she can. সো আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হুম। স্কুল থেকে আমরা যেটা পাই, আসলে কারিকুলাম অ্যাক্টিভিটিসে কখনোই আমরা দেখি না যে একটা মেয়েকে কিংবা একটা মানে থাকে না যে উইমেনকে যারা আসলে বড় হয়, কলেজ বলি, আন্ত কলেজ বলি কিংবা আন্ত স্কুল বলি, কখনো দেখি না ইন্সপায়ার করতে যে ফুটবল খেলুক, কিংবা থাকে না এরকম অনেকে আমি দেখেছি পার্সোনালি, আমার ফ্রেন্ডরা আছে, Right. দে লাভ ফুটবল লাইক এনিথিং, হুম, কিন্তু ওরা আসলে মানে খেলবে কোথায়, exactly, সেই exactly. পুশটা তো নাই। সো আপনার কি মনে হয় না যে প্রতিমন্ত্রী সাহেব হোক কিংবা হ্যাঁ। যার মাধ্যমে হোক, ছেলে মেয়ে উভয়ের জন্য এই খেলাটা, কারণ গ্রামের বাচ্চারাই খালি ফুটবল খেলবে এরকম হুম, তো হুম। Not এই এই necessary, দৃষ্টিভঙ্গিটাই not কিন্তু হয়ে যাচ্ছে। না, না, হ্যাঁ, না। যারা আসলে চায় তাদেরকে এটা কি প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা যায় কিনা, বা এগুলো নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, প্রাথমিক শিক্ষায় ওই টুর্নামেন্টে তো প্রতি বছরই হয়, হুম হুম এবং যারা স্কুল পড়ুয়া তারা ওটা পার্টিসিপেট করে, ওকে এবং ওখান থেকে বেরিয়ে আসা একটা সুন্দর একটা সুযোগ হয়েছে, তৈরি হুম হয়েছে। হুম হুম এবং এই জায়গাগুলোতে আরো একটু সুন্দরভাবে যদি নার্সিং করা যায়, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী খুব দেখলাম যে হুম হুম উনি চায় যে খেলাধুলো ভিতর থাকুক, লেখাপড়াটা ভালো হোক। জি। এবং আমি আশা করি এই ডাইনামিক লিডারশিপে হয়তো বেরিয়ে আসবে। এইবার ফিফার নিয়ে যেহেতু সবাই খুব হ্যাঁ। এক্সাইটেড, অবস্থান অনুযায়ী সবাই বলছে যে একটু যদি ট্রাই করা যায়, একটু যদি পৃষ্ঠপোষকতা বাড়ানো যায় এবং ভালো মতো যদি ওইটাতে ইনপুট দেওয়া যায়, তাহলে ইউ নেভার নো 2030 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্যান বি ওয়ান অফ দ্য টিম। আপনার কি মনে হয়? না, ইটস টু আর্লি টু সে। আমাদের আগে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো রিবিল্ড করা খুব প্রয়োজনীয় এখন। হুম হুম কারণ এই আমেজটা আমরা যদি সারা বাংলায় কাজে লাগাতে পারতাম, হুম হুম আমার মনে হয় যে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার আমরা পেয়ে যেতাম, হুম। এবং ওর থেকে একটা আসলামের থেকে বেটার প্লেয়ারও পাওয়া যেতে পারতো। আচ্ছা, এই যে এই কথাটা আসলামের থেকে বেটার স্ট্রাইকার, হ্যাঁ, হ্যাঁ আমরা কিন্তু এখন বাংলাদেশ দলকে লিড করছেন জামাল ভুঁইয়া, অ্যান্ড হি ইজ ডুইং অ্যামেজিং। হামজা ইজ দেয়ার, থাকে না যে মাঝখানে তো আমরা আসলে ফুটবল দল হ্যাঁ, এক্সিস্ট করে এটাই right, জানতাম না, right, right. কিন্তু এখন আমরা আসলে ফুটবল প্লেয়ারদের নাম জানছি, দে আর আওয়ার রিয়েল হিরোজ। Yes, হ্যাঁ, yes. আমরা ক্রিকেটেই পড়ে থাকতাম Of সারা জীবনে, course, of সাকিব, course, তামিম of কিংবা course, of মাশরাফি। course. এখন হামজা ইজ দেয়ার, জামাল ভুঁইয়া ইজ দেয়ার, সমিত সোম is হ্যাঁ there. এত এত নাম আসছে। আসলে আমি একটু জানতে চাই আসলাম ভাই, আপনার কাছে কি মনে হয় যে বেস্ট আইকন অফ বাংলাদেশ ফুটবল টিম, হু উইল বি লিডিং নেক্সট? Hamza Choudhury can took the responsibility এবং লিডারশিপ। ওর মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। ওর অনুপ্রেরণায় আমাদের সারা অজপড়াগায় যে আমাদের প্লেয়ারগুলো আছে, এদেরকে খুঁজে বের করে আনার দায়িত্ব আমাদের ফুটবল ফেডারেশনের। সো এই ফুটবল ফেডারেশন যদি সুন্দর করে কোনো প্রোগ্রাম থ্রো করে ন্যাশনাল ওয়াইড, ডেফিনেটলি প্লেয়ার আমাদের আছে, এখনো পাওয়া যাবে, ভালো প্লেয়ারই পাওয়া যাবে। আচ্ছা, এবার তাহলে প্লেইং এ যেহেতু আছে, আপনার প্লেয়ার আসলামের কাছে একটু যেতে চাই আমরা। জি। আমরা বাংলাদেশ ফুটবল জি, কিংবা জি, বাংলাদেশ জি, ফুটবল জি, ফেডারেশন জি। নিয়ে কথা বললাম। আপনি এক যুগ খেলেছেন এবং সেখানে সমর্থকরা আক্ষরিক অর্থেই আপনার নাম ধরে চিৎকার করত, রাস্তায় ভিড় জমাতো, আপনাকে দেখতে যেত, হ্যাঁ, এবং এমনও আমি শুনেছি যে মারামারি পর্যন্ত হয়েছে আপনাকে নিয়ে। আপনি যখন একটা দল থেকে আরেকটা দলে গেলেন, তখন আপনাকে থ্রেডও দেওয়া হয়েছে, এবং আপনার কি লুকিয়ে থাকতে হয়েছে কিনা হ্যাঁ, লুকিয়ে সেটা, থাকতে হ্যাঁ হয়েছিল। এই গল্পগুলো একটু জানতে চাই। প্রথমেই জানতে চাই, আপনি যখন খেলা শুরু করলেন আসলাম ভাই, তখন আসলে আমরা যতটুকু জানি আপনার বাবা আপনাকে খুব বেশি ইন্সপায়ার Inspired করেছেন, করেছে, জি। কারণ হি ওয়াজ হিমসেলফ আ ফুটবল Yeah, প্লেয়ার। he was a great হ্যাঁ, footballer. সো থাকে না যে বাবা কি জোর করেছে, নাকি বাবাকে দেখে দেখে আপনি ইন্সপায়ার হয়েই আসলে খেলা শুরু করেছেন? বাবা আমাকে বলতো, বাবা হি ওয়াজ এ লেফট উইঙ্গার, মাই Okay. ফাদার ওয়াজ এ গ্রেট লেফট উইঙ্গার। হুম হুম উনি আমাকে বলতেন, তুমি যেহেতু স্ট্রাইকার খেলো, বলটা ধরার সঙ্গে সঙ্গে তুমি গোলকিপারকে দেখবে। আচ্ছা হ্যাঁ, এবং আমি কি বেনিফিটেড হয়েছি এই কথার পর, আমি হঠাৎ আমাদের খেলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস আর্মি, হুম হুম ফাইনাল খেলা, আমি জাস্ট সেন্টার কোর্সে ওখান থেকে মার্সি গোল হয়ে গেছে। এবং এই যে আমার সৎ সাহস ছিল এবং হ্যাঁ, আমার হ্যাঁ।
উইল ফোর্স ছিল যে আমি ওখান থেকে গোল করতে কনফিডেন্স পারবো। ছিল, হ্যাঁ। এই জায়গাগুলোতে হুম, আমাদের দেশীয় যে স্ট্রাইকার জি। যারা আছে হুম হুম তারা কিন্তু এইগুলো মানে ইউটিলাইজ করতে পারে, এই টেকনিকগুলো জানা দরকার তাদের। হুম হুম। তো এই জায়গাগুলো আমাদের যত বেশি কম্পিটিটিভ মুড তৈরি হবে, আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে অনেক ভালো ভালো শহরে, প্লেয়ার আছে, হ্যাঁ। তো এদেরকে বের করে আনার দায়িত্ব একমাত্র ফুটবল ফেডারেশন। হুম হুম। সুন্দর সুন্দর টুর্নামেন্ট, সুন্দর লিগ সিস্টেম যদি করা যায় সারা বাংলাদেশে, ছড়িয়ে ছিটিয়ে যেখানে আছে সবাই এক একটা হতে পারে, এক জায়গা আচ্ছা। আনা যেতে পারে। এবং আমাদের সময় যেটা হতো যে শেরে বাংলা এবং সরোয়ার্দী কাপ একটা হতো, হুম হুম। সারা বাংলা প্রতিটা জেলার সাথে জেলার একটা যুদ্ধ হুম হুম। হতো। এইখানে মানে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার আমাদের বেরিয়েছে। এই খেলাটা আমার মনে হয় আপনার মাধ্যমে আমি 21শে টেলিভিশনের মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই, এই টুর্নামেন্টগুলো আমাদের যত বেশি করা যাবে তত বেশি তত প্লেয়ার বেশি আমরা আমরা পাবো। আসলে সামনে এগিয়ে যেতে পারবো। Definitely. পৃষ্ঠপোষকতার পাশাপাশি ইন্সপায়ারেশনের কিন্তু দরকার হয়। জি। আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিই, তৎকালীন ফেডারেশন প্রধান ছিলেন হলো রাকিব খন্দকার, এবং আপনাকে একটা ইউরোপীয় দলের বিপক্ষে খেলার মানে গোল করেছিলেন আপনি, ইতিহাস গড়েছিলেন। I made an হ্যাঁ, hat-trick against them. হ্যাট্রিক, হ্যাঁ। এবং 10,000 টাকা সেই সময় আপনাকে পুরস্কার দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, তখন হ্যাঁ। এটার পেছনে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মেজর হাফিজ সাহেব। ওকে। উনি ছিলেন আমাদের মানে টাকাটা পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম। ওকে, কি এবং করেছিলেন? এবং ওই খেলার ওই হ্যাঁ। রেজাল্টের পর হ্যাঁ। উনি আমাদের সবাইকে একটা বিশাল একটা পার্টি দিয়েছিলেন। ওকে। এবং হি ওয়াজ এ গ্রেট ফুটবলার মেজর ওকে। হাফিজ সাহেব। হ্যাঁ। উনি ডবল হ্যাট্রিক করা প্লেয়ার বাংলাদেশের লিগে। হ্যাঁ, এবং আপনি নিজেও হ্যাট্রিক আমি করেছিলেন হ্যাট্রিক সেই করেছি। ম্যাচে। হ্যাঁ, আমি হ্যাট্রিক করেছি। আমি পরপর 5টা লিগে পরপর প্রতিটা হ্যাট্রিক, হ্যাঁ, প্রথম এবং হ্যাট্রিক আপনার আমি নাম করেছি। নাম ছিল হ্যাট্রিক আসলাম সেই সময়। আপনার মনে আছে কিনা বা হ্যাঁ, আপনি আছে, শুনেছেন আছে, কিনা? আছে। আমি একটু জানতে চাই সেই পুরস্কারের টাকা দিয়ে আসলাম ভাই কি করেছিলেন তখন? টাকা 10,000 টাকা পেলে তো অনেক। টাকা পেলেই আমি আমার আম্মার হাতে তুলে দিতাম আচ্ছা, সবসময়। আচ্ছা। এবং যে মায়ের যে খুশি, হুম, হুম। উনি যে আনন্দিত হতেন, এটা মানে ভুলবার নয়। সে মানে হাসি সেটা তো এখনো আসলে অ্যামাউন্টটা না, পুরস্কার। হ্যাঁ, যে একটা পুরস্কার। পুরস্কার পেয়েছি মা, মায়ের হাতে তুলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আরেকটা একটু জানতে চাই যে আপনি প্রায়শই ইয়োহান ক্রুইফের প্রতি মানে জি, মুগ্ধতা জি, জি, জি। ছড়িয়েছেন, এবং কিভাবে দ্য ফ্লাইং ডাচম্যান আপনার খেলার ধারণাকে প্রভাবিত করেছিল সেটা একটু শুনতে চাই। হি ওয়াজ এ গ্রেট ফুটবলার আমার চোখে আর কি দেখা। ওনার যে পায়ের যে কারুকার্য, হুম, হুম। এটা একদম তুলি দিয়ে এঁকে দেওয়া যায়, এত সুন্দর আর্ট হুম, ছিল হুম, তার খেলার ভিতর। ওই আর্টিস্টিক গেমটা আমার খুব টাচ করে আমাকে। হুম, হুম। আমি চেষ্টা করেছি ওনার মতো, কিন্তু ওনার মতো তো হতে পারবো না। কিন্তু আপনি তো খুলনায় বেড়ে ওঠা একজন হ্যাঁ, খুলনায় প্লেয়ার। বেড়ে ওঠা। মানে থাকে না যে সবাই কম বেশি, তো এখন আমরা ডিজিটালাইজড অনেক, আমরা হাতের মুঠোয় পৃথিবী। রাইট। কিন্তু আপনারা যে সময় খেলেছেন বা আপনি যে সময় প্র্যাকটিস শুরু করেছেন, সেই সময় তো আসলে হাতের মুঠোয় পৃথিবী ছিল না, না, না। সবকিছু অনেক কঠিন ছিল কঠিন পাওয়া, ছিল, হ্যাঁ, জানা পাওয়া। জানা, সেই right. সময় আপনি মানে ইয়োহান ক্রুইফকে চিনলেন কিভাবে, হ্যাঁ, একজন ইউরোপিয়ান ফুটবলার তাও আবার, এবং তাকে আপনি মানে আইডল হিসেবে আমি হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। কারণ তার ফুটবল আমরা মাঝে মধ্যে ওই যখন বিশ্বকাপে ওকে দেখা যেত বেশি, হুম, হুম। ওই জায়গাতে আমরা ওনার খেলা দেখার খুব ভক্ত, এবং সারা রাত বসে ওনার খেলা এটাই দেখতাম। হুম, হুম। কখনো কি তার সাথে দেখা হয়েছে? না, না, না। আচ্ছা, না। ইচ্ছে ছিল তো? ইচ্ছা ছিল, বাট হ্যাঁ। ওনারা তো আসে নাই এদেশে, হ্যাঁ। আসলে হয়তো দেখা হতো। আপনি তো বিভিন্ন দেশ বিদেশ হ্যাঁ, ঘুরেছেন। তো ঘুরেছি। হ্যাঁ, কিন্তু কখনো মানে হয় না যে এখন পর্যন্ত লালন করেন কিনা যে ইফ সামডে? আমি ইউকেতে গিয়েছি। ইউকের ওখানে একজন বড় প্লেয়ারের এগেনস্টে আমার খেলার সুযোগ হয়েছিল, এবং লাকিলি আই স্কোর্ড এ গোল এগেনস্ট হিম। সে আমাকে এমন ভাবে সে হাক করলো, মানে ইট ওয়াজ আনবিলিভেবল। আচ্ছা, আপনি তো গোল আপনার যদি হিসাব করি অনেক গোল দিয়েছেন তো। আমি গোল করেছি প্রায় 177? 250-300। ও 250-300, হ্যাঁ। আচ্ছা। ন্যাশনাল টিমের হাইয়েস্ট গোল হাইয়েস্ট গেটার গোল আমি। আপনি 1986 এ প্রেসিডেন্টস হ্যাঁ, কাপের কথা মনে আছে right, কিনা? right, right. সেটাও একটা ইউরোপীয় হ্যাঁ। দল, ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ফিনল্যান্ডের বিপক্ষে আপনি হ্যাট্রিক মানে করেছিলাম। হ্যাট্রিক তো করেছিলেন, ঠিক আছে আসলাম ভাই, ফার্স্টে তো ওরা 2 গোল ওরা দিল। 2 গোল দিয়েছিল। হ্যাঁ, এরপর তো সবাই হাই হুতাশ হ্যাঁ, করতেছে, আল্লাহ কি হবে, হ্যাঁ, 2 হ্যাঁ। গোল তো খেয়ে ফেললাম। এরপর আপনি হঠাৎ করে কোত্থেকে এসে টানা 3টা গোল দিয়ে দিলেন। এটা ছিল আমার যে সহপাঠী যারা ছিল, ওরা হ্যাঁ। যেমন আশিস ভদ্র, হ্যাঁ। ওর প্রথম বলে ওরা আমাকে আন্ডার এস্টিমেট করে, যেহেতু 2 গোলে জিতছে, ওরা তো খুব টলেস্ট প্লেয়ার ছিলেন। তো ওরা বলে এই প্লেয়ার কি করবে, হঠাৎ করে আমি হেড করে গোল করে দেওয়ার পরে আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট। মানে এটা কিন্তু
মানে মাঝখানে যে ব্রেকটা থাকে হ্যাঁ ওই ব্রেকের পর পরে আপনারা ফেরত আসলেন, রাইট, তার আগে তো 2 গোল হ্যাঁ খেয়ে 2 গোল ফেলছেন। খেয়ে তো ছিল। ব্রেকে কি এমন হইলো আসলাম ভাই, বা ড্রেসিং রুমে কি এমন চিন্তা করলেন বা কি এমন বললেন না, নিজেরা আশিস নিজেরা? ভদ্র এমন একটা প্লেয়ার, হ্যাঁ ওর সঙ্গে আমার দারুণ একটা কেমিস্ট্রি ছিল, হ্যাঁ যে আমি জানি যে বলটা নিয়ে কোথায় যাবে এবং কিভাবে বলটা দিবে। হ্যাঁ ওরা আমাকে আন্ডারএস্টিমেট করেছিল আমার অপোনেন্ট, হ্যাঁ এবং ফার্স্ট পুলে যে আমি গোলটা করি, মানে হ্যাঁ অনেক দূর থেকে যাই ফার্স্ট পুলে হেড করে গোল করে দিই। হ্যাঁ হ্যাঁ তো ওই গোল করার পর আমি আই ওয়াজ লিটল বিট কনফিডেন্ট, না হুম হুম গোল তো আরও করতে পারবো। হুম, তখন ডি বক্সের বাইরে আমাকে একটা ফাউল করা হয়, ওখান থেকে আমি একটা ফ্রি কিকে গোল করি আর একটা। একদম এই দুই গোল করার পর তো আরো কনফিডেন্স বেড়ে গেছে, উজ্জীবিত এখন হলাম, 2-2 এবং ফ্যাগ এন্ডে যে লাস্ট হ্যাঁ 10-15 মিনিট আগে যায় আরেকটা থার্ড গোল। গোলটা হ্যাঁ, করলাম। এবং আপনি একাই ৩টা গোল দিলেন। সবাই আপনাকে নিয়ে অনেক উচ্ছ্বসিত। আমরা উই আর টকিং অ্যাবাউট 1986। রাইট এরপরে রাইট 1980 থেকে 90 পর্যন্ত যদি হিসাব করি, হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে আ ঢাকা লিগ শুধুমাত্র একটা টুর্নামেন্ট ছিল না। না এটা না, আমাদের জন্য একটা পার্টি ছিল। ও মাই হুম, গুডনেস, এবং আই রিমেম্বার যে আমার বাবা সবসময় হি ইউজড টু বি সো এক্সাইটেড যে লিগের খেলা হবে, ঢাকা লিগ খেলবে। হ্যাঁ, এবং টুর্নামেন্টের এই সময়টায় দেখা যেত যে আবাহনী আর মোহামেডানের মধ্যে মানে পুরো দেশ একটা বিভক্ত। যুদ্ধ, যুদ্ধ হ্যাঁ, লেগেছে দেশের তো। অর্ধেক মানুষ আবাহনী, রাইট, অর্ধেক মানুষ মোহামেডান, আর কোনো দল নেই, রাজনৈতিক দলও এক্সিস্ট করে না ওই এক্স্যাক্টলি সময়। এক্স্যাক্টলি, ওই সময় শুধু ফুটবলের এই 2টা দলই এক্সিস্ট হ্যাঁ করে। তো ওই সময় আপনি আবাহনীর প্রধান গোলদাতা হিসেবে ভরা স্টেডিয়ামে খেলতে নামার সময় আপনার কাঁধে মানে চাপের তীব্রতা আসলে কতটুকু ছিল? হ্যাঁ প্রেশার তো অবশ্যই থাকতো, কারণ এত বড় একটা দল এবং এত পপুলার একটা টিম, হুম হুম এই টিমের হয়ে আমি স্ট্রাইকিং জোনে খেলছি, এবং গোল মিস করলে তখন তো মানে কি যে করতো সে মানে হুম হুম ভাষায় ব্যক্ত করা যাবে না। হুম আর জিতে গেলে তখন এমন সময় গেছে যে ভিআইপি গেট থেকে আমরা যখন বেরোতাম, হুম হুম ওইখান থেকে তারা আমাদেরকে কাঁধে করে নিয়ে সরাসরি আবাহনী ক্লাবে আমাদেরকে নিয়ে যাওয়া হতো, এবং হুম পুরো মিছিল করতে করতে যাওয়া হতো। হুম। ইট ওয়াজ মানে কি বলবো, এটা মানে স্বপ্নের মতো দিনগুলো গেছে আর কি। কিন্তু আসলাম ভাই, আপনি ইউ আর দ্য অনলি প্লেয়ার, হ্যাঁ, যিনি মোহামেডান থেকে আবাহনীতে চলে আসলেন। মানে এই দুঃসাহস আপনি করলেন কিভাবে? না, এটা হ্যাঁ এটা আমাদের অফিসিয়ালরা, মোহামেডানের অফিসিয়াল কিছু নেগলিজেন্সি ছিল। হ্যাঁ পাশাপাশি বলবো যে আবাহনী খুব বলেছিল বারবার করে যে না, তুমি ফিরে আসো আমাদের এখানে। হ্যাঁ তো ওখানে আসার পরে আমি টপ স্কোরার হওয়া শুরু করলাম। হ্যাঁ এই যে টপ স্কোরার হওয়ার যে একটা নেশা আমাকে হুম হুম পেয়ে বসলো, আই ইউজ টু ট্রেন মাইসেলফ 4 টাইমস ইন এ ডে। হুম। 4 বেলা আমি প্র্যাকটিস করেছি, এমন একটা সময়ও গেছে। মানে তখন তো আপনার Because আরো of supporter. প্রেসার ছিল। হ্যাঁ, হ্যাঁ, বিকজ অফ সাপোর্টার, হ্যাঁ। আমাকে গোল করতেই হবে, এবং ওরা অন্য কেউ গোল করলে হবে না, আসলামের গোল করতেই আসলামের হবে। গোল করতে হবে। হ্যাঁ, একটা রিক্সাওয়ালার কাছে গেলে সেও বলতো আপনি গোল করলেন না কেন। আচ্ছা। সো এই ডিমান্ডটা ছিল এই পর্যায়ে। কিন্তু এই ডিমান্ডের পাশাপাশি আসলাম ভাই আপনাকে তো মানে থ্রেটও দেওয়া হয়েছিল, হ্যাঁ, threat ও মেরে ফেলবে, কেন আপনি এই দল থেকে এই দলে Right, গেলেন। right. ওই সময়টা আসলে পরিবারের উপরও তো অনেক বেশি প্রেসার ছিল, তারাও একটু ইনসিকিউর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের হ্যাঁ, নিজেদের পার্সোনাল স্পেস থেকে শুরু করে প্রাইভেসি থেকে শুরু জি, করে জি, জি। সবকিছু হুমকির মুখে ছিল। এটা ঠিক। ওই সময়টা আসলে কেমন ছিল একটু জানতে না, চাই, কি একটু করেছিলেন? এমন একটা সময় গেছে আমার বাসায়, আমার খুলনায় আমার বাড়িতে, হুম হুম তো ওরা সাপোর্টার অ্যাটাকও করেছে, এরকমও সময় গেছে। আচ্ছা। তো তখন আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি, তো হুম হুম সবাই মিলে ওনাদেরকে বোঝানো হুম হুম হয়েছে, তারপরে ফিরে গেছে ওরা। আচ্ছা। কিন্তু এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে হুম হুম বিকজ অফ ফুটবল, হুম এই ফুটবলটা কেন এখন হারিয়ে যাবে আমাদের দেশ থেকে, হুম হুম এই জায়গাটায় আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন আপনার একুশে টিভির মাধ্যমেই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবে, বলবো এই জায়গাটায় আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং যুব এই ক্রেজটা ক্রেজটা আবার দরকার। হ্যাঁ, ফিরিয়ে আনা ফুটবলে দরকার। দরকার। আচ্ছা, আমি যদি জানতে চাই যে আপনি একটা ইন্টারভিউতে উল্লেখ করেছেন যে এবড়ো থেবড়ো মাঠ আর অলিগলিতে খালি পায়ে হেঁটে গেলেই আপনি আপনার অসাধারণ দক্ষতা আর সহজাত প্রবৃত্তিকে আসলে ফিরে পান। সেটা এখনো পান কিনা? কারণ আমি যতটুকু জানি আপনি এখনো টেনিস খেলেন। হ্যাঁ, টেনিস হ্যাঁ, খেলি, এবং টেনিস খেলি। আপনি এই বয়সে এসে দুর্দান্ত টেনিস খেলেন, যেটা যারা দেখেছে তাদের কাছ থেকে আমার শোনা, আমার তো সুযোগ হয়নি Right, দেখার, right. কিন্তু তারা সবসময় বলেছে যে দে অল আর ফ্যান অফ ইয়োর, যে এই বয়সে এসে এত দুর্দান্ত টেনিস, এত সুন্দর করে মানে দক্ষতা থেকে শুরু করে আপনার টেকনিক্স থেকে শুরু করে সবকিছু কিভাবে কি? আমার এত বছর বয়সে আমি হুম আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমি কোনো নেশায় আমাকে পাইনি হুম জীবনে। হুম বিড়ি সিগারেট তো দূরের কথা, ধারে কাছে আমাকে নিতে দেয়নি কখনো। আমি কখনো লাইক করি না এগুলো, এবং হুম সব থেকে প্রিয় যে জিনিসটা ছিল আমার
ছোটবেলা থেকে আমার হুম। দুধ ভাত আমার খুব অসম্ভব প্রিয় জিনিস। ওকে। এটা যে এত আমাকে কোরমা পোলাও এখনো? না দিলেও হবে। এখনো? দুধ ভাত দিলে আই এম হাইলি এখনো? স্যাটিসফাইড। এখনো এখনো স্যাটিসফাইড হন? আমি কমিয়ে দিয়েছি খাওয়া, হ্যাঁ, বাট হ্যাঁ। সপ্তাহে ১-২ দিন খাবোই আচ্ছা, আমি। এখন তো আমদুধ ভাত অনেক বেশি চলছে। সিজন বলে কথা রাইট ইউ আমের। আচ্ছা, রাইট ইউ। আমি একটু জানতে চাই আসলাম ভাই, আপনার ফ্যামিলিতে আপনার ২ মেয়ে, ২ মেয়ে ২ আমার মেয়ে এবং ইনশাআল্লাহ। আপনার স্ত্রী। জি, জি, তারা জি। ৩ জন দেখতে একই রকম। হ্যাঁ, ৩ বান্ধবী লাগে তাদেরকে রাইট ইউ দেখতে। রাইট ইউ। আমি একটু জানতে চাই যে তারা আসলে আপনাকে কতটুকু প্রভাবিত করে, কতটুকু ইন্সপায়ার করে? আমি হাইলি স্যাটিসফাইড আমার পরিবার নিয়ে, এবং আ উম সোনার মেয়ে হুম, হয়েছে হুম। আমি বলব। আচ্ছা। আমার কাছে তারা খুব প্রিয়, কে এবং কি করছে একটু জানতে চাই? আমার বড় মেয়েটা ও লয়ার, হুম, বাট হুম। সে প্র্যাকটিস করে না। হুম, হুম। পারিবারিক কোনো কিছু হলে সে যায়। হুম, হুম। আর ছোটটা এখন এনএসইউ তে পড়ছে, আচ্ছা। ওর ফাইনাল ইয়ার এখন। আচ্ছা, আপনি ওদেরকে নিয়ে কতটুকু স্যাটিসফাইড সেটা তো বললেন। কিন্তু তারা আসলে বাবাকে নিয়ে কতটুকু প্রাউড করে? কখনো বলে কিনা, "এই আমার বাবা কিন্তু আসলাম।" হ্যাঁ। বলে কিনা? এরকম হয় কিনা? হয়তো বলে কোথাও হুম, না হুম। কোথাও, যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় হয়তো বলে হুম, হুম। ফেলে। আচ্ছা। আমি একটু জানতে চাই আসলাম ভাই, তৎকালীন সময়ে আপনার যে খেলা, সেই খেলায় সমর্থকরা থেকে শুরু করে থাকে না আপনার ফেলো যারা কলিগ আছেন, তারা এখনো অনেকের সাথে ইন্টারভিউ হলে বা কথা বললে আপনার নামটা নেয়। হ্যাঁ, আপনার হ্যাঁ। তখন কেমন লাগে? না, আমি স্যাটিসফাই যে আমি আমার ভক্ত হুম, এবং হুম। সমর্থকদের মনটা আমি জয় করতে পেরেছি। হুম, এটা হুম। হলো সবথেকে বড় ব্যাপার। আর এমন ব্যাপার হয়েছে যে ফজরের নামাজ পড়েই আমি দৌড়াতে বেরিয়ে চলে গেছি। আমি জানি না যে আমাদের প্র্যাকটিস আছে কিনা। হুম, হুম, কিন্তু হুম। আমি বিকজ অফ সাপোর্টার, তারা যেন আমাকে মানে একটা কটু কথা না বলতে পারে। এই কারণেই কিন্তু আমার তাড়া ছিল যে আমাকে ফিট থাকতে হবে। হুম, হুম, হুম। এবং দৌড়ে এসে আমি ঘুমাচ্ছি তখন। ঘুমানোর পর হঠাৎ ৮ঃ০০ বাজে, তখন আমাকে কোচ ডাকা শুরু করেছে। প্র্যাকটিস আছে সকালে, তুমি উঠো না কেন? আচ্ছা, তখন আবার শুরু করলাম। আচ্ছা। আমি একটু জানতে চাই, আপনার ক্যারিয়ারে তো ৩০০ র অধিক জি, গোল আপনি জি, করেছেন। ইনশাআল্লাহ। এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা গোল আছে, যেটা আপনাকে সবসময় আপনার মনে থাকবে, বা কোনো না কোনো একটা ম্যাচ, যে ম্যাচ আজীবন মনে থাকবে। এরকম কোনো একটা ম্যাচ বা গোলের কথা জানতে চাই না, আপনার গোল কাছে। ওই যে আমি যেটা ঢাকা ইউনিভার্সিটির হয়ে আমি জাতীয় চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছিলাম এগেইনস্ট আর্মি। মাঝমাঠ থেকে জাস্ট সেন্টারের ওখান থেকে গোল যে গোলটা করেছিলাম। করেছিলেন ওটা সারা দ্যাট জীবন ওয়াজ মনে সারা থাকবে। জীবন মনে থাকবে, এবং এত জোরালো শট। হ্যাঁ, হ্যাঁ। গোলকিপার মানে বুঝতেই পারি নাই, যে এটা আচমকা গোল হবে। গোল হবে। আচ্ছা, ইট আচ্ছা। ওয়াজ এ বুলেট শট, ইউ নো। ওকে, ওকে। আমরা একটু এই বিশ্বকাপ নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই, জি। যেটা একজন ফুটবল প্রেমী আমি এবং আপনাকে শিওর, পেয়েছি। শিওর, শিওর। উই আর অল ইওর ফ্যান। না, না, থ্যাংক যদিও ইউ। আমি থ্যাংক ইউ ওই ভেরি সময় মাচ। আসলে দেখার সুযোগ হয় নাই। আমার বাবা দেখেছেন। থ্যাংক ইউ, আমি থ্যাংক যখন ইউ। বাবাকে বলছিলাম যে আমার নেক্সট শো এর রাইট, এপিসোডের রাইট। গেস্ট আসলাম, ফুটবলার আসলাম, হি ওয়াজ লাইক, হি ইজ এন ট্রেমেন্ডাস প্লেয়ার, আস্ক হিম দিস এন্ড দ্যাট, এভরিওয়ান ইজ এক্সাইটেড অ্যাবাউট ইউ। সো আমি একটু জানতে চাই আসলাম ভাই, ফিফাতে এবার 2026 এ আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনা সাপোর্ট। ওকে। আচ্ছা, তাহলে আর্জেন্টিনা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। মেসি ইজ সাচ অ্যান ইন্সপিরেশন টু অল দ্য ইউথ রাইট ইয়েস, নাও। অফ কোর্স, হ্যাঁ, অফ কোর্স। কারণ থাকে না, 2022 সালে তিনি ডিসিশন নিলেন যে তিনি ফ্লোরিডা চলে যাবেন, এবং কেউ জানতোই না যে কেন যাচ্ছেন আসলে। তার যে প্ল্যানিং, এই প্ল্যানিং গুলো কি বাংলাদেশে করা সম্ভব কিনা, বা বাংলাদেশে আসলে আপনারা ইমপ্লিমেন্ট করতে চান কিনা এইভাবে? আমরা তো চাই আমাদের দেশ অনেক ভালো বড় হুম, হুম। আসরে যে খেলবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সবথেকে বড় ব্যাপার যে এই প্ল্যানটা করা দরকার আমাদের সেইভাবে, যে আমরা কিভাবে এখানে যেতে পারি। হুম, হুম, হুম। ওরা কিন্তু প্ল্যান করেই আর্জেন্টিনা হুম, হুম। দল যে মায়ামিতে খেলতে গেছে, হুম, হুম। ওখানে পরিবেশ এবং ওই মাঠের বাউন্স কেমন, সবকিছু মিলিয়ে মানে ওরা 4 বছর হ্যাঁ, সময় এটা নিয়েছে একটা দল। অ্যাডাপ্ট হ্যাঁ। করেছে ওরা, এবং যার জন্য তারা খুব মানে সাবলীলভাবে খেলে আমরা যাচ্ছে। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির যে গোলগুলো দেখলাম, That's মনে fantastic. হয়েছে যে মেসি এই মাঠে অনেক বছর ধরে খেলছে। মেসির Definitely. কাছে মাঠের প্রত্যেকটা কর্নার, হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ। মাপ প্রতিটা আসলে আছে। বাউন্স তার মুখস্থ একদম। বাউন্স তার মুখস্থ। সো এইভাবে যদি প্ল্যান করে আগানো যায়, আমার মনে হয় যে আজকে হয়তোবা পডকাস্টে আমরা বসে কথা বলছি, কোনো না কোনো একদিন আমরা এইভাবেও কথা বলবো Why যে not? Why not? বাংলাদেশ স্কোর 2 গোল এগেইনস্ট Why not? আর্জেন্টিনা। Why not? হ্যাঁ, হ্যাঁ। আমরা গত কয়েকদিন আগে পর্তুগালের খেলা দেখলাম। ফার্স্ট ম্যাচটা খুব বেশি খেলতে পারলো না। হ্যাঁ। CR7
CR7 এর প্রতি একটা আপনার প্রতি যেমন দর্শকের একটা ইয়ে ছিল, হ্যাঁ, এক্সপেকটেশন cross থাকে, ছিল, right, right. হ্যাঁ CR7 এর প্রতিও এক্সপেকটেশন এটাই অনেক বেশি স্বাভাবিক, হাই। হ্যাঁ। সো সে তো 2টা গোল দিয়ে দিল, প্রমাণ করে দিল। তার খেলা কেমন লেগেছে বা খেলা আপনি দেখছেন কিনা, ফলো করছেন কিনা? হয় কি এই প্লেয়ারগুলো যারা টার্গেটেড হয়ে যায় এরা, হুম হুম, এবং সবার নজর থাকে ওর উপর। ফ্যামিলিয়ার, হ্যাঁ, ফ্যামিলি। স্টার প্লেয়ার। এই জায়গাগুলোতে যারা সতীর্থ, যারা ওনার সঙ্গী যারা, তারা ওনাকে বের করে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক, হ্যাঁ। যেমন যেটা করেছে আর্জেন্টিনা, হুম হুম প্রতিটা প্লেয়ার মেসিকে অ্যাসিস্ট করেছে। হুম হুম, এই অ্যাসিস্ট প্লেয়ারগুলো মানে পাওয়া খুব দুষ্কর। আর যেটা CR7 যেটা করেছে, হি ইজ এ ক্লাস প্লেয়ার আনডাউটেডলি, বাট বয়স একটু হয়েছে, হুম হুম, এই জায়গাটা মাথায় রেখে ওর খেলতে হচ্ছে। তারপরেও যে সুন্দর গোলগুলো করেছে, ফ্যান্টাস্টিক, এটা ওর দ্বারাই সম্ভব। একদম 2টা মিসও করেছে, মিস করেছে, হ্যাটট্রিক হতে Hat-trick হয়নি, হয়নি। যেটা মেসির হলো। কিন্তু বাংলাদেশের তো অর্ধেক ব্রাজিল আর অর্ধেক আর্জেন্টিনা, আর্জেন্টিনা, right. এছাড়া তো আসলে বাংলাদেশে খুব একটা আমরা হ্যাঁ। সমর্থক গোষ্ঠী দেখি না। হ্যাঁ, হ্যাঁ। টুকটাক এই পর্তুগাল 2জন, একজন জার্মানি, এরকম দেখা যায়, কিংবা থাকে না যে ক্রোয়েশিয়া হয়তো বা 2জন সাপোর্ট করছে, এরকম 2-1জন হাতে Right, গোনা। right, right. তো এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকরা যে একজন আরেকজনের সাথে যুদ্ধটা করে, সেটা ভার্বালি হোক, সেটা ইন্টারনেটে হোক, সেটা Right, যাই হোক, right, কিন্তু যারা right. মাঠে খেলছেন তারা কিন্তু টিম, এবং Exactly. তারা কিন্তু একে অপরের বন্ধু। CR7 এন্ড মেসি আর বেস্ট ফ্রেন্ড। Best friends, হ্যাঁ, সো হ্যাঁ, আমি একটু জানতে চাই আসলাম ভাই, আপনি যখন আবাহনী মোহামেডানের খেলা হতো, আপনারা তো মাঠে স্লেজিং করতেন প্রচুর, হ্যাঁ, নিজেরা তো করতেন, দর্শকও কিন্তু করতো আপনার হয়ে আপনার অপোনেন্টকে কিন্তু দর্শক অনেক স্লেজিং করতো, Right, right. এবং তখন সেটা গ্যালারিতে বসে শোনা যেত। ওরে সর্বনাশ। সো আপনার হ্যাঁ। কাছে একটু জানতে চাই কি টাইপের কথা আপনারা বলতেন, হ্যাঁ, এবং তারা আসলে কি টাইপের কথা বলতো? না, আমরা মাঠে যখন আমাদের আবাহনী মোহামেডান কিংবা আবাহনী ব্রাদার্স, আবাহনী বড় বড় টিম যেগুলো ছিল, তাদের সঙ্গে খেলা হতো, আমরা কাউকে ছেড়ে কথা বলতাম না, এবং মাঠের ভিতরে আমরা চিন্তামই না আপনাকে। ও আচ্ছা, এরকম একটা পরিবেশ খেলা তৈরি হতো। শেষে দেখা খেলা হবে। শেষে দেখা হবে। Okay. এবং খেলা শেষে এমন হয়েছে যে মোহামেডান হেরে গেছে, কায়সার আমি আমার বাসায় চলে এসছে, হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, খাওয়া-দাওয়া একসাথে করছে, বসেছি, হ্যাঁ। গল্প গুজব করে আবার চলে গেছে। আচ্ছা, সো আমাদের ফ্রেন্ডশিপ ওয়াজ দেয়ার, আচ্ছা। ওটার কোনো চির ধরে নাই, হুম, বাট মাঠে আমরা কাউকে কেউ কাউকে চিনি না। ছাড় দিতাম না। ওকে, আচ্ছা, এরকম অনেক প্লেয়ার আছে, কায়সার হামিদের নাম যেহেতু বললেন, সে আপনার খুব ভালো ফ্রেন্ড, হ্যাঁ, হ্যাঁ। এবং তখনকার সময় আপনাদের বন্ধুত্ব আমরা হ্যাঁ, দেখেছি, হ্যাঁ। অনেক আপনাদের বন্ধুত্ব নিয়ে লেখালেখিও Right, হয়েছে right, অনেক right, right. নিউজ পেপারে। আমি একটু জানতে চাই আসলাম ভাই, অনেকেই তো আছেন, আমরা যদি আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর কথা চিন্তা করি, সে নিজে একজন প্লেয়ার ছিলেন এবং তিনি একজন সাবজয়ী হ্যাঁ, একজন ক্যাপ্টেন। হ্যাঁ, এবং তিনি এখন একজন দায়িত্ববান Right, জায়গায় আছেন right. সরকারি। সো আপনাদেরকে কখনো কি কোনো রাজনৈতিক দল থেকে পৃষ্ঠপোষকতা করা, কিংবা রাজনৈতিক দলে আপনাদেরকে যোগদান করা, বা রাজনৈতিক কোনো প্রভাব আপনারা খাটিয়েছেন কিনা, বা আপনাদের উপর খেটেছে কিনা, যার কারণে আপনাদের হয়তো বা পিছিয়ে পড়তে হয়েছে, সম্মুখীন হতে হয়েছে কোনো না, আমরা situation? ওইভাবে কখনো সক্রিয় রাজনীতিতে আমরা কখনো ঢুকি নাই, আর ঢোকার চেষ্টাও করি নাই। একদম দেশের এই যে পরিবর্তন হলো, রাজনৈতিক পরিবর্তন হলো, এই সময় অনেক খেলোয়াড়, Right. সেটা হোক ফুটবল, হোক ক্রিকেট, হোক ভলিবল, হ্যাঁ, মাঠের খেলোয়াড়, হকি প্লেয়াররা, হ্যাঁ। অনেকেই দেখেছি আমরা হ্যাঁ। উইটনেস করেছি যে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, Right, যে এই দল করতেন, ওই দল করতেন, এবং আপনার নামও আমরা কয়েক জায়গায় হ্যাঁ। কিন্তু এসেছে, হ্যাঁ। কিন্তু আপনি সক্রিয়ভাবে কখনোই আসলে রাজনৈতিক নেভার নিয়ে কথাও বলেননি, বা রাজনৈতিক কোনো দলের সাথে ছিলেনও না। এই জিনিসগুলো আসলে কতটুকু ভাবায় আপনাকে, যে একজন স্পোর্টসম্যানশিপ হিসেবে একজন অ্যাথলেটকে কেন এরকম অসম্মান কিংবা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে আমরা হয়? দেশের জন্য খেলতে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আমার রক্তও ঝরেছে, মাথা ফেটে গেছে, হুম, হুম, তারপরে ব্যান্ডেজ করে আমি, যেমন এশিয়ান গেমসে হুম, বাংলাদেশে আমি গেছি, ওই মাথা ব্যান্ডেজ করে তারপর ওই নেপালের এগেনস্টে আমি গোল করে আমার টিম জিতাই নিয়ে আসছি। হুম, হুম, আমার রক্ত ঝরছে, তারপরে আমি হুম, এই যে দেশের জন্য যে আমরা লড়াকু যে ভূমিকায় আমরা সবসময় থাকি মাঠের ভিতর, এই জায়গাটা আমি কোনো দলকে আমি ওইভাবে আমি সাপোর্ট করতে পারি নাই, কারণ দেশ তো আমার। হুম, হুম, এই দেশে যেই শাসক আসলে গেল সুন্দর মতো চালুক, সেটাই আমাদের প্রত্যাশা থাকে সবসময়, এবং আমরা চাই যে আমি যে সেক্টরে একটু ভালো করার চেষ্টা করি, ওইটার জন্য আরও ডেভেলপ করে। এবং আমার মনে হয় আসলাম ভাই যে যারাই আসলে রাজনৈতিক দল আসুক না কেন, সেটা রাজনৈতিক দলের নেতৃত্ব দেখ না কেন, তারা যদি দেশের জন্য কাজ করে থাকে, যারা Definitely. স্পোর্টসম্যান আছেন, আপনারা যারা অ্যাথলেট আছেন, Right, right. তারা দেশকে নিয়ে কাজ করেন। Exactly, হ্যাঁ, আপনাদের exactly. দায়িত্বটা কিন্তু আরো বড়, অনেক বড়। এবং আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে। আয়নায় এসে আপনার কেমন লাগলো একটু জানতে চাই, এবং আয়নার লাস্ট কিছু কোয়েশ্চেন আসে সেগুলো করবো, তবে জানতে চাই কেমন লাগলো আজকে আয়নায় এসে।
হ্যাঁ, আয়না যেমন নিজের চেহারাটা দেখা যায় সুন্দরভাবে, ঠিক তদ্রূপভাবে আপনি সবকিছু ফুটিয়ে তুলেছেন। আয়নাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে কি প্রশ্ন করেন? আমি প্রশ্ন করতে চাই যে আমার যদি কিছু এখনো দেওয়ার আছে, হুম, হুম। আমি আয়নার মাধ্যমে আমি এখনো অনেক কিছু দিতে চাই। এই জাতি যেন আমাকে ইউজ করে। মার্চ মাসের ১ তারিখে আপনার জন্ম। যদি ভুল না করি। হ্যাঁ, রাইট, উইকিপিডিয়া তাই বলছে হ্যাঁ, এবং হ্যাঁ। সেটা 1958 এ। হ্যাঁ, রাইট, রাইট। খুলনাতে জন্মগ্রহণ করেছেন 1958, তার মানে আসলাম ভাই, হাউ ওল্ড আর ইউ? ৭০ এর কাছাকাছি যাব। 70 ইয়ার্স, বাট ইউ স্টিল লুক মাশাআল্লাহ ফিট। মানে এই ফিটনেসটা ধরে রাখার জন্য আপনি কি করেন? আমাদের এখনো নিশ্চয়ই করেন। ফিটনেসটা ধরে রাখার জন্য আপনাকে একটা কথা বলবো, সেটা হলো আমি মায়ের বেতের বাড়ি খাওয়া একটা হুম, ছেলে হুম। একটা দিন আমাকে বাড়ি মেরেছিল। হুম, হুম। ওর পর থেকে জীবনে কোনোদিন ওই আজে বাজে কোনো আড্ডা এবং কোথাও আমি যাই নাই। সারা জীবন চেষ্টা করেছি নিজেকে একটা সুন্দর পরিবেশে এবং ৫ ওয়াক্ত নামাজের ভিতরে হুম, আমি হুম, রাখতে। হুম। আমি নামাজ কেন পড়ি নাই? ওই জন্য আমাকে মেরেছিল মা। তো ওর পর থেকে নামাজ কোনোদিন আর কাজা হয়নি আমার, ইনশাআল্লাহ। এমন একটা সময় ছিল আবাহনী ক্লাবে যখন ফুটবল খেলেছি, অনেক সমর্থক ছিল, অনেক অফিসিয়াল ছিল। আমরা বড় কোনো বিজয় নিয়ে গেলে আমাদের ছাদের উপর ওখানে কিছু সংখ্যক অফিসিয়াল ওরা বলতো, "আসলাম ভাই, আপনি শুধু আমাদের সামনে এসে বসবেন, আমরা আপনাকে দেখবো আর শুধু আমরা একটু খাবো।" আহ, হ্যাঁ, আমি বললাম যে, "ভাই এই আবদারটা কেন করেন? আমি তো এইগুলোর ধারে কাছে নাই।" "না, না, না, আপনি একটু শুধু বসবেন।" হুম, হুম। আমি ওদের জন্য বসছিও বটে। ওকে। বাট কোনোদিন আমাকে টাচ করাতে পারেনি এখনো। আচ্ছা, বাট ইচ্ছে করে নাই কখনো? ব্যাক ইন নেভার, মাইন্ড? নেভার, নেভার। আচ্ছা, আমি একটু জানতে চাই আসলাম ভাই, আপনি না গান ভালো পারেন অনেক, হ্যাঁ? এটা অনেকেই জানে না। আপনার গানের গলা অনেক ভালো। আমার আব্বা উনি রেডিওর আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, আমার একটা সিডিও বেরিয়েছিল। হ্যাঁ, "মা তুমি চলে গেছো।" হ্যাঁ। এইটা নিয়ে একটা সিডি বেরিয়েছিল এবং আ মানে কন্টিনিউ কেন করলেন না গানটা? গান আমি বাসায় বসে করি। হ্যাঁ। টুকটাক করি। আমার আ চেষ্টা করি মাঝে মধ্যে এখনো গলাটা যাতে ভালো থাকে হ্যাঁ, সেই হ্যাঁ। জন্যে। আমরা কি একটা গান শুনতে পারবো আপনার কাছ থেকে ২ লাইন? হ্যাঁ, শোনা যাবে। আপনার পছন্দের যেকোনো একটা বা আপনার কোনো গান? আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকুন পরনে নিলাম বরি পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি চুরি করি। বাহ! আপনি ভীষণ ভালো গান গান এবং আচ্ছা আসলাম ভাই, আপনার সিলেটি মাতলা আপনাদের ভীষণ ভাল লাগে আপনার কেন? ভালো লাগে বেশ হ্যাঁ, কেন? না, কেন এটা কেন? এটা সুন্দর সুন্দর মানে আপনি তো খুলনার ছেলে হয়ে ওই সিলেটে কি প্রেম ছিল নাকি? না, না, আপনাদের এই হ্যাঁ? অ্যাকসেন্টটা আমার খুব মনের গেঁথে যায়। আচ্ছা, সিলেটি অ্যাকসেন্ট ভাল লাগে। আপনি বলতে পারেন সিলেটি? না, না, অল্প অল্প বলতে পারি। অল্প মারতে বালাসিনী, পারেননি। বালাসিনী ভাষা। বালাসিনী ভাই, সো দ্যাটস ইট। আচ্ছা, আপনার যারা বন্ধুরা রয়েছেন হুম, এখন পর্যন্ত, right, তারা সবাই মিলে আপনারা টুর্নামেন্ট আয়োজন করেন অনেক সময় right, এবং right. আপনারা থাকে না যে সুবিধাবঞ্চিত যারা আছে তাদেরকেও হেল্প করেন Exactly, আপনাদের জায়গা আমরা থেকে। চেষ্টা করি। পৃষ্ঠপোষকতা করেন। আমি একটু জানতে চাই আপনাদের নেক্সট যে প্ল্যান আছে সেটা কোথায় এবং কি? আমাদের নেক্সট প্ল্যান সিলেটেই হবে। হুম, হুম। ওখানে প্রায় ২৫ টা দল একসঙ্গে জেলায় একসঙ্গে ওখানে হুম, হুম। খেলাধুলো করবে এবং একটা ফেস্টিভ মুড তৈরি হবে হুম, ওখানে। হুম। এবং সিলেটের ফুটবলের যে ঐতিহ্য ছিল সেটা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, সিলেটে যারা আছেন, সিলেটবাসী যারা আছেন, তারা ওয়েট করেন, এই উইন্টারেই টুর্নামেন্টটা হবে, ঠিক না? এক্স্যাক্টলি। এবং আপনারা চাইলে আসলাম ভাইয়ের যে ফেসবুক সোশ্যাল জি, হ্যান্ডেল জি, আছে ওইটা জি, ফলো করলেই দেখা মোস্ট যাবে, ওখানে সবসময় আসলে আপডেটগুলো পাওয়া যাবে। এক্স্যাক্টলি। ভাবি আপনাকে এখন বলে না যে এখন একটু খেলাধুলা করো না? হ্যাঁ, হ্যাঁ, আমি যেহেতু টেনিস খেলি হ্যাঁ। আর ওই টেনিস নিয়েই ব্যস্ত থাকি। আচ্ছা, টেনিস নিয়ে ব্যস্ত। পাশাপাশি মাঝে মধ্যে ফুটবলে খেলতে যাই। আমাদের যেহেতু সোনালী অতীত ক্লাবটা হ্যাঁ, আমাদের হ্যাঁ। শ্রদ্ধেয় আমাদের হাফিজউদ্দিন সাহেব, জি, উনি আমাদেরকে এটা দিয়ে প্রেজেন্ট দিয়েছেন। করেছেন হ্যাঁ, এবং উনার এই যে আবিষ্কার, এটা চিন্তার বাইরে যে আমাদের এই অবসর সময়টা যে ওখানে এত সুন্দর আমরা সময় কাটাই, হুম, হুম। এটা আনবিলিভেবল এবং আচ্ছা। ওনাকে স্যালুট করতে হয়। ভাবির সাথে কি প্রেম করে বিয়ে হয়েছিল? প্রেম ওই আমার সেকেন্ড কাজিন। হ্যাঁ, হ্যাঁ। ও
আমার খুব ফ্যান ছিল, হ্যাঁ। ওই এক কথায় দু কথায়। মানে ইতিহাস ইতিহাস সাক্ষী যত সুপারস্টারস আছেন দে অল ম্যারিড দেয়ার ফ্যান্স। Right, হ্যাঁ, right. আপনি আসলে মানে ভাবি আপনাকে পটিয়েছেন, আপনি পটিয়েছেন? না না, ও দুজনেই দুইজন দুজনকে হ্যাঁ, পটিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, তারপর কিভাবে হলো একটু গল্পটা শুনতে চাই। আমার আবাহনী ক্লাবে চলে আসতো আমাদের খেলার আচ্ছা, সময়, খেলা তখন দেখতে? আসতো, হ্যাঁ খেলা দেখতে। ওকে। তখন ওইখানে আস্তে আস্তে কথা বলার পর আমার আম্মাকে বলি, মা এই ব্যাপার, আম্মা রাজি হয়? রাজি হন, এবং ওনার আব্বা আমার হুম, হুম। চাচা ছিলেন। হুম, হুম। আম, তো ওনাকে ডাইরেক্ট আম্মা বলে যে তোর মেয়েকে তো আমার দরকার। বাহ! এইভাবে আমার বিয়ে হয়েছিল। আমি তখন তাবলিগে গিয়েছিলাম, ওকে। তবলিগের ওখানে আমার বিয়ে পড়ানো হয়েছিল। আপনার তো অসংখ্য মেয়ে ফ্যান ছিল হ্যাঁ আসলাম ছিল ভাই। ছিল, হ্যাঁ, অনেক ছিল। ভাবি জেলাস হতো না তখন? হ্যাঁ ছিল, মানে কি ওই ওই পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে রাখাটা ইট ওয়াজ ভেরি টাফ। হুম, বাট তারপরেও বিকজ অফ ফুটবল ওই নেশাটা আমাকে এদিকে নিয়ে আসছে। একদম। ভাবি জেলাস হতো না যে এত ফ্যান কেন তোমার? হ্যাঁ তোমার কাছে অনেক, এত কি সাইন নিতে আসে হ্যাঁ কেন? অনেক অনেক হ্যাঁ, অটোগ্রাফ দিতে অটোগ্রাফ হতো, নিতে অনেক আসতো। অনেক হ্যাঁ, অনেক অনেক। মেয়েরা কখনো হাত পেতে হ্যাঁ দিছে হ্যাঁ, অটোগ্রাফ অনেক দিতে? অনেক অনেক অনেক। দিছেন হাতে হ্যাঁ, অটোগ্রাফ দিছেন? ধানমন্ডির ওই ওই অঞ্চলে অনেক মেয়েরা আমাদের ওখানে আড্ডা মারতে আসতো। হ্যাঁ, হ্যাঁ, তখন অটোগ্রাফ চাইতো। হ্যাঁ চাইতো, দিত। আচ্ছা, আপনি নিজেকেই যে বাঁচিয়ে রেখেছেন ভাবির জন্য, এজন্য না নট ভাবি তো দ্যাট, এটা আপনাকে আল্লাহর আল্লাহ রহস্য। অবশ্যই সেটা তো আছে, জোকস অ্যাপার্ট। আসলাম ভাই, আমাদের ভীষণ ভালো লাগলো আমার ওই আপনার সাথে 5 কথা ওয়াক্ত বলে। নামাজটা আমাকে খুব উপকারে দিয়েছে, হুম, কারণ হুম। নামাজ পড়লে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা যায়। একদম, একদম। যে ধর্মই করে না কেন, হুম, হুম। তার ধর্ম মেনে চললেই আমার মনে হয় সেফ। আচ্ছা, আসলাম ভাই, আমি আপনার কাছ থেকে ছোট্ট করে অ্যাডভাইস নিতে চাই যারা বাংলাদেশ ফুটবল টিমে খেলতে চায়। রাইট। হ্যাঁ, এবং যারা আসলে ফুটবল নিয়ে ভাবছে কিন্তু কিভাবে কোথা থেকে আসলে শুরু করা উচিত এই জিনিসটা জানে না, তাদের জন্য যদি বলতেন। না আমাদের যে ক্লাবগুলো আছে, এই ক্লাবগুলোতে মানে প্রতিটা প্লেয়ার যদি রেস্টেড করা যায়, ডেফিনেটলি তারা ভালো একটা জায়গায় যাবে। হুম, হুম। এবং এই ক্লাবের মাধ্যমে প্রতিটা বিশ্বের সব দেশেই যারা বড় প্লেয়ার হয়েছে তারা কিন্তু হুম, ক্লাব হুম। ফুটবল খেলে আসছে। আচ্ছা। এবং এই যে ইংলিশ লিগ, হুম, হুম। আপনার ইউরোপিয়ান লিগ, বিভিন্ন লিগে খেলেই কিন্তু এরা বড়। এই যে এমবাপ্পের কথা বলছে, হুম, ও সুপার খেলা খেলে। হুম, হুম। তো এই ক্লাব না খেললে তো তাকে পাওয়া একদম। যেত না। কোন বয়স থেকে আসলে শুরু করা উচিত ফুটবলটা? Um, যদি ইন্টারেস্ট থাকে বাচ্চার। ডেফিনেটলি আপনার 18 18 16 17 18 এর ভিতরে শুরু করা উচিত। আচ্ছা, প্র্যাকটিসটা আরো যদি ছোটবেলা থেকে করতে চায়? ছোটবেলা করলে তো আরো বেটার, আরো বেটার। আরো বেটার। কারণ ওকে। আমি আমার ইন্টার স্কুল হ্যাঁ। অ্যাথলেট ছিলাম আমি। হ্যাঁ। আমার জীবনে প্রথম আমি অ্যাথলেট ছিলাম। হ্যাঁ। তো আমার টিচারকে বললাম যে স্যার আমাকে ইন্টার স্কুল অ্যাথলেট হবে, আমাকে আমার নামটা পাঠান। তো উনি আমার নাম পাঠাতে চান, না তুমি কি খেলবা, আমাকে একদম হুম, হুম। ইগনোর করলো। আমি বললাম স্যার পাঠান, আমরা আপনার দোয়াই লাগে, পাঠান। হুম, হুম। তো পাঠানোর পরে আমি বিশ্বাস করবেন না, জেলা স্কুলে মাঠে খেলা হলো, আমি 3টায় ফার্স্ট হলাম, আচ্ছা। অ্যান্ড আই বিকেম চ্যাম্পিয়ন ওভার দেয়ার। সো ওই যে শুরুটা হলো, হুম, হুম, হুম। এরপরে আর পিছনে আমি তাকে না, হুম। আমার ইন্টার কলেজ আমি ফার্স্ট হলাম হুম, হুম। সব জায়গায়। এই অ্যাথলেটিক্স ইজ এ মেন গেম হুম, হুম। টু বিকেম এ আসলাম, ইউনো। ও ওকে, ওকে। আসলাম ভাই, আরেকটু জানতে চাই যে আপনার অ্যাডভাইস কি থাকবে যারা আসলে অলরেডি খেলছেন? হ্যাঁ, দলের হয়ে, দেশের হয়ে যারা খেলছেন তাদের জন্য কোন 3টা জিনিস মাথায় রাখা সবথেকে বেশি ইম্পর্টেন্ট? প্রথমটা হলো যে নিজেকে ভালোবাসতে হবে আগে। হুম, হুম। আমি কে, এটাকে আগে ভালোবাসতে হবে, দেন ইওর ফ্যামিলি। আর ওই আজে বাজে অভ্যাস থেকে দূরে থাকতে হবে। হুম, হুম, হুম। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। Exactly. সৎসঙ্গ রাখতে হবে, সৎ Exactly. জায়গায় থাকতে হবে। অসংখ্য Exactly. ধন্যবাদ আসলাম ভাই, আমাদের ভীষণ ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। এবং আপনার যে ক্যারিয়ার সেটা নিয়ে যদি আলাদা করে বসতে চাই, একটা আলাদা অনুষ্ঠান লাগবে। Right. আমরা চেষ্টা করেছি আপনার ক্যারিয়ার, আপনার না পার্সোনাল জীবন এবং অনেক আপনার কিছু আপনি ইন্টারেস্ট বলেছেন, নিয়ে very কথা nice. বলার জন্য। আপনার কেমন লাগলো এবং দর্শকদের কিছু বলার আছে কিনা? না, খুব ভালো লেগেছে। এবং ইটিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ভবিষ্যতে এরকম আরও করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি। আপনাদের সবার সার্থকতা এবং এই ওয়ার্ল্ড কাপ এনজয় করেন, সেইটা হলো বড় ব্যাপার। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ দেখছিলেন আয়না সিজন 2, দ্য রিফ্লেকশন অফ ইয়োর সেলফ। বিদায় নেওয়ার আগে সবসময় যেটা বলি, আয়নায় দাঁড়িয়ে প্রত্যেকদিন একবার হয়তোবা নিজেকে জিজ্ঞেস করবেন যে আজকের দিনটা কেমন গেল, কিংবা যা যা করেছেন সব ঠিকঠাক করেছিলেন কিনা। যদি নিজের কাছে উত্তর মেলে ঠিক, তার মানে আপনি ঠিক। আর যদি নিজের কাছে উত্তর না মেলে, তার মানে আপনার ওখানে আরও কাজ করার বাকি আছে। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আয়না দেখতে থাকুন। শুভরাত্রি।